আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। ধানমন্ডি থানার মামলায় ইভ্যালির সিইও রাসেলের আরও 7 দিনের রিমান্ড আবেদন। ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোক্তা অধিকারে অভিযোগের পাহাড়। 45 কর্মদিবসের ভিতরে দেওয়ার কথা ছিল, কিন্তু আজকে প্রায় 4 মাস হয়ে গেছে, আমি এগুলো পাচ্ছি না। ডেস্টিনির 2500 কোটি টাকাই যখন হদিস পাওয়া যায়নি, তাহলে এটা তো আসলে 400 কোটি টাকা। করোনা পরিস্থিতিতে এসডিজি অর্জনে বৈশ্বিক রোডম্যাপের আহ্বান প্রধানমন্ত্রীর। জাতিসংঘ সদর দফতরের লনে বঙ্গবন্ধুর নামে বৃক্ষরোপণ ও বেঞ্চ উৎসর্গ। জাতিটা সবসময় শান্তির জন্য সংগ্রাম করেছেন। ক্ষুধা দারিদ্র্যে জর্জরিত, শোষিত, বঞ্চিত মানুষ, তাদের কথা তিনি বলেছেন। সিভিল এভিয়েশন জায়গা দিতে দেরি করায় বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাব স্থাপনে বিলম্ব, বললেন স্বাস্থ্যমন্ত্রী। 1 সপ্তাহের মধ্যে কার্যক্রম শুরুর আশা। টঙ্গী জংশন এলাকায় মালবাহী ট্রেনের 3টি বগি লাইনচ্যুত। রাজধানীর সাথে চট্টগ্রাম সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন। নতুন ভ্যারিয়েন্ট সক্রিয় হলে আবারও অবনতি হতে পারে করোনা পরিস্থিতির। সাধারণ মানুষকে সচেষ্ট রাখতে তৎপর উন্নয়ন সংস্থা ব্র্যাক। কেশবপুরে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে অব্যবস্থাপনা, ভুয়া কাগজে ঋণ প্রদান, আদায় হচ্ছে অতিরিক্ত সুদ, লেনদেন বন্ধ করেছে 50% গ্রাহক। নিউজিল্যান্ডের দেখানো পথেই হাঁটল ইংল্যান্ড। নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান সফর বাতিল করল ইংলিশরা। দেখছেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি সাইফুদ্দিন রবিন। এবার জানাবো বিস্তারিত খবর। রিমান্ড শেষে আজ আদালতে নেওয়া হবে ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনকে। ধানমন্ডি থানায় দায়ের করা আরেকটি মামলায় তাদের আরও 7 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। এর আগে গুলশান থানার মামলায় 3 দিনের রিমান্ডে নেওয়া হয়। এই রিমান্ড শেষে আজ তাদের আদালতে হাজির করা হবে। প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলায় গত বৃহস্পতিবার গ্রেফতারের পর তাদের দুজনকে র্যাব সদর দপ্তরে রাখা হয়। র্যাবের সংবাদ সম্মেলনের পর রাসেল ও তার স্ত্রীকে গুলশান থানায় সোপর্দ করা হয়। শাকিল হাসান আছেন আদালত প্রাঙ্গণে, যাচ্ছি তার কাছে সবশেষ তথ্য জানতে। শাকিল, আদালতে কটা নাগাদ তোলা হতে পারে ধানমন্ডি থানার আরেকটি মামলার বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার যে মামলাটি দায়ের করা হয়েছে গত পরশুদিন ধানমন্ডি থানায়, সেই মামলায় 7 দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ এরই মধ্যে। সেই বিষয় শুনানি এবং গুলশান থানার 4 দিনের যে রিমান্ড এর মধ্যে রাসেল এবং তার স্ত্রীকে নেওয়া হয়েছে, সে বিষয়ে পরবর্তী শুনানির জন্য আজকে আদালতে তোলার কথা রয়েছে মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রীকে। কিন্তু এখন পর্যন্ত তাদেরকে আদালতে এনে হাজির করা হয়নি। আমি যতদূর পর্যন্ত খবর নিয়ে জেনেছি যে গুলশান থানা থেকে তাদের দুজনকে নিয়ে এর মধ্যে পুলিশ রওনা দিয়েছে। আদালতে পৌঁছানোর পর তাদের বিষয়ে আদালতের শুনানি এবং আদালতের কার্যক্রম শুরু হবে। তবে পরবর্তীতে এই ধানমন্ডি থানায় যে মামলাটি দায়ের করা হয়েছে, সেই মামলার শুনানি আজকে হবে কিনা সেটি এখন পর্যন্ত আদালত থেকে নিশ্চিত করা হয়নি। এবং আগের যে মামলায় গুলশান থানার মামলায় যে রিমান্ডে 4 দিন ছিলেন তারা দুজন, সেই বিষয়েও সেই মামলাতেও গুলশান থানা পুলিশ পরবর্তীতে আবারও তাদেরকে রিমান্ডের আবেদন করবেন কিনা সে বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। সেটি নিশ্চিত হওয়া মাত্র আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। শাকিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে দীর্ঘ হচ্ছে অভিযোগের তালিকা। অভিযোগ নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে ছুটছে মানুষ, কিন্তু সেখানেও স্বস্তির খবর নেই। কোথায় গেলে মিলবে টাকা তা নিয়ে যেন দুশ্চিন্তার শেষ নেই। গেল 2 মাসে ই কমার্স নিয়ে অভিযোগ জমা পড়েছে প্রায় 6000। প্রতিষ্ঠানের শীর্ষ কর্তা বলছেন, গ্রাহকের অধিকার নিশ্চিত করতে চেষ্টার ত্রুটি নেই তাদের। বিনিয়োগে আকৃষ্ট করতেই তৈরি করা হয়েছে এমন মন ভোলানো বিজ্ঞাপন। একমাত্র অরেঞ্জেই আছে নো আস্কিং রিটার্ন পলিসি। ই কমার্স ব্যবসা নিয়ে দেশজুড়ে এখন হইচই হাহুতাশ। অতি মুনাফার লোভ দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে নেওয়া হয়েছে অর্থ। সঠিক সময়ে পণ্য না দেওয়ায় বাড়ছে
উদ্বেগ। ইনভেস্টমেন্ট ফেরত চাই, আমরা আমাদের টাকা ফেরত চাই। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে ভিড় করছে মানুষ, প্রতিকার চেয়ে অভিযোগ দায়ের করছে ক্ষুব্ধ গ্রাহক। সকাল থেকে বিকাল বলা যায় সারাদিনই থাকছে মানুষের আনাগোনা। ধামাকা শপিংয়ে আমার মার্চের দিকে একটা অর্ডার ছিল, আর সিরাজগঞ্জ শপে মে মাসের মোবাইল অর্ডার ছিল একটা, আর ইভ্যালিতে মে মাসের দিকে আমার 2টা প্রোডাক্ট অর্ডার ছিল। 45 কর্মদিবসের ভিতরে দেওয়ার কথা ছিল, কিন্তু আজকে প্রায় 4 মাস হয়ে গেছে, আমি এগুলো পাচ্ছি না। 45 কর্মদিবস আরও আগেই ক্লোজ হয়েছে, কিন্তু তারপরেও দেখা গেছে তারা তাদের সময় মতো প্রোডাক্ট দিতে পারে নাই। ডেস্টিনির 2500 কোটি টাকাই যখন হদিস পাওয়া যায়নি, তাহলে এইটা তো আসলে 400 কোটি টাকা, নেভার নয়। গেল 2 মাসে ই কমার্স নিয়ে হু হু করে বাড়ছে অভিযোগের সংখ্যা। জুলাই এবং আগস্ট এই 2 মাসে এই খাত নিয়ে অভিযোগ পড়েছে প্রায় 6000। আগের সব মিলিয়ে মোট অভিযোগের সংখ্যা প্রায় 19,500। এরই মধ্যে 12,000-এর বেশি অভিযোগ নিষ্পত্তি করেছে এই প্রতিষ্ঠান। সাইক্লোন অফার কি সব অফার থাকে না, ওইগুলো দেখে হয়তো একটা পণ্যের দাম আছে 5 লাখ টাকা, ওইটা 2.5 লাখ টাকায় দেওয়া হবে, বাস ঝাঁপিয়ে পড়ে। একটার জন্য না, একাধিক অর্ডার দিয়ে থাকে। আপনারা দয়া করে কোনো পণ্য কেনার আগে বা কেনার আদেশ দেওয়ার আগে তাদের টার্মস কন্ডিশনসগুলো, তাদের অ্যাসেট লাইবিলিটিগুলো, এইগুলো বুঝে শুনে তারপরে আপনারা কয় আদেশটা। আলোচিত ইফেলের বিরুদ্ধেই অভিযোগ জমা পড়েছে 7,000-এর বেশি। তারপরেই আছে ই অরেঞ্জের নাম। এক এক করে মোট 19টি ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে গ্রাহক। বলা হচ্ছে প্রতিশ্রুত সময়ের মধ্যে মিলছে না পণ্য। ই ভ্যালি কিংবা ই অরেঞ্জ এরা কিন্তু কেউই মোটরসাইকেল বা এই জাতীয় কোনো পণ্য তৈরি করে না। এরা কোনো মার্চেন্টের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে আপনার ওই মোটরসাইকেলটা ওই প্রতিষ্ঠান থেকে এনে দেবে। তাহলে এই যে 50% অফার দেয়, কি অফ 50% কম দামে আপনাকে দিবে, এটি আসলে বাস্তবতার সামনে যায় না। চটকদার বিজ্ঞাপন এবং নানা প্রলোভনে আকৃষ্ট হয়ে অর্থ বিনিয়োগ করছে মানুষ। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মনে করে ই কমার্সে সম্পৃক্ত হবার আগে অধিক সতর্কতার প্রয়োজন। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জায়গা দিতে দেরি করায় বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাব স্থাপনে বিলম্ব হচ্ছে বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। শ্যামলীতে ওয়ান স্টপ টিবি সার্ভিস সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ল্যাবের জায়গা খুঁজে বের করা মন্ত্রীর কাজ নয়, তবুও তা করতে হয়। করোনার সময়ে অক্সিজেনের তেমন কোনো অভাব হয়নি, যার কারণে মৃত্যুহার কম বলে দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। জায়গা না দিলে ল্যাব হবে কেমনে? খোলা মাঠ দেখাই দিচ্ছে, খোলা মাঠে কি কখনো ল্যাব তৈরি করা যায়? ল্যাব লেভেল 1, আমি না, খোলা মাঠে ল্যাব করা যাবে না। হাসপাতালে নাকি ওই এয়ারপোর্ট বিল্ডিং এ আমাদেরকে ল্যাব একটা জায়গা দিতে হবে যেখানে লোকজনের ল্যাব বসাবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগামী 2-3 দিনের মধ্যে আরটিপিসিআর মেশিন বসানো হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। সকালে বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনের কার্যক্রম পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক ও প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ। পরে সাংবাদিকদের প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, আরব আমিরাতের শর্ত র্যাপিড পিসিআর হলেও এখন দেশে মেশিন নেই। 7 থেকে 10 দিনের মধ্যে মেশিন বসানো যাবে বলেও আশাবাদ জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী জানান, সব ধরনের সুবিধা নিয়েই বিমানবন্দরের গাড়ি পার্কিংয়ের স্থানে ল্যাব বসানো হবে। পিসিআর ল্যাব বসানোর কাজ যাদের দেওয়া হচ্ছে তারা দ্রুতই কার্যক্রম শুরু করবে বলে আশাবাদ জানান তিনি। এখানে পানির ব্যবস্থা থাকবে, যেখানে এয়ার কন্ডিশন থাকবে, বসার ব্যবস্থা থাকবে, তারপরে সেখানে ল্যাব বসানোর ব্যবস্থা থাকবে। এটা করতে হয়তো একটু সময় নেবে। আরটিপিসিআর যে সিস্টেম আছে ওটাতে সময় বেশি লাগে, আর র্যাপিড যেটা বলা হয় ওটাতে কিন্তু সময় কম লাগে। কিন্তু র্যাপিড মেশিন কিন্তু দেশে নাই, তো মেশিন আনতে আর বসাতে ওটাও কিন্তু একটা সময় সাপেক্ষের ব্যাপার। জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবেলায় বিশ্ব নেতাদের দ্রুত, সাহসী ও শক্তিশালী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সদর দপ্তরে জলবায়ু পরিবর্তন ইস্যুতে বিভিন্ন রাষ্ট্র সরকার প্রধানদের রুদ্ধদ্বার বৈঠকে এই আহ্বান জানান তিনি। সংকট উত্তরণে বিশ্ব নেতাদের সামনে 6টি প্রস্তাবও উপস্থাপন করেন প্রধানমন্ত্রী। বলেন, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে প্যারিস চুক্তির কঠোর বাস্তবায়ন করতে হবে। সে সাথে উন্নত দেশগুলো থেকে বার্ষিক $100 বিলিয়ন তহবিল আদায়ের তাগিদ দেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী উন্নয়নশীল দেশগুলোর কাছে পরিবেশ বান্ধব সবুজ প্রযুক্তি হস্তান্তরের গুরুত্ব তুলে ধরেন। বাস্তুচ্যুত মানুষের সহায়তায় ধনী দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এদিকে নবম আন্তর্জাতিক টেকসই উন্নয়ন সম্মেলনে বিশেষ সম্মাননা পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কে জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী কার্যালয়ে প্রধানমন্ত্রীর হাতে এসডিজি সম্মাননা সনদ তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রী এই অর্জনকে বাংলাদেশের জনগণকে উৎসর্গ করেন। তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সাফল্য নির্ভর করছে মহামারী পরিস্থিতি থেকে উত্তরণের উপর। বর্তমান পরিস্থিতিতে সবার জন্য ভ্যাকসিন নিশ্চিত করার ব্যাপারে জোর দেন প্রধানমন্ত্রী। বলেন, অনেক দরিদ্র দেশের ভ্যাকসিন ক্রয় ক্ষমতা নেই, সেসব দেশে টিকা সহজলভ্য করতে হবে। I would like to thank ICSD for honoring the people of Bangladesh by this award. This award is a testimony of our endeavors engaged in achieving SDGs. Leaving no one behind is a key part of the SDGs. We will continue our efforts in the march towards progress and prosperity so that no one is left behind. বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতিসংঘ সদর দপ্তরের উত্তর লনের বাগানে একটি বৃক্ষরোপণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় একটি বেঞ্চ উৎসর্গ করেন তিনি। প্রধানমন্ত্রীর আশা, এই বৃক্ষটাও শতবর্ষের উপর টিকে থাকবে এবং শান্তির বারোটাই বয়ে বেড়াবে। নিউ ইয়র্কের স্থানীয় সময়ে বেলা 11:30টায় প্রধানমন্ত্রী এই কর্মসূচিতে যোগ দেন। বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার মাসেই 25 সেপ্টেম্বর জাতিসংঘে বাংলায় ভাষণ দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সেই মাসেই জাতিসংঘে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। জাতির পিতাকে স্মরণীয় করে রাখতে জাতিসংঘ সদর দপ্তরের উত্তর লনের বাগানে বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর আশা, বৃক্ষটিও শতবর্ষের উপর টিকে থাকবে এবং শান্তির বারোটাই বয়ে বেড়াবে। জাতির পিতা সবসময় শান্তির জন্য সংগ্রাম করেছেন দারিদ্র মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এবং মানুষের একটা, বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষের দুঃখের কথাও যেমন তিনি ভেবেছেন, সারা বিশ্বের যারা ক্ষুধা দারিদ্র্যে জর্জরিত, শোষিত, বঞ্চিত মানুষ, তাদের কথা তিনি বলেছেন। শেখ হাসিনা বলেন, সকলের সাথে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়, এটাই ছিল জাতির পিতার লক্ষ্য। শান্তির সন্ধানেই তিনি সবসময় ছিলেন। তিনি সবসময় শান্তির জন্যই সংগ্রাম করেছেন, আর শান্তি ছাড়া কখনো কোনো দেশের উন্নতি হয় না। এ সময় জাতির পিতার নামে একটি বেঞ্চও উৎসর্গ করা হয়। একটা বিশেষ দিন, এত চমৎকার একটা জায়গায় এই চেয়ার উৎসর্গ করা হলো। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। টঙ্গীতে মালবাহী একটি ট্রেনের 3টি বগি লাইনচ্যুত হয়েছে। ঢাকার সাথে বন্ধ রয়েছে সিলেট ও চট্টগ্রামের রেল যোগাযোগ। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা 11টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কমলাপুরগামী মালবাহী ট্রেনটি টঙ্গী পৌঁছালে 3টি বগি লাইনচ্যুত হয়। কিছুক্ষণ সারা দেশের সাথে বন্ধ থাকে ট্রেন চলাচল। ঘণ্টাখানেক পর উত্তরবঙ্গ দক্ষিণ পশ্চিমাঞ্চলগামী লাইন খুলে দেওয়া হয়। তবে এখনও সিলেট ও চট্টগ্রামের সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। কিছুক্ষণ আগে কমলাপুর থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে, তবে উদ্ধার শেষ হতে সময় লাগবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। ঘুমিয়ে বাস চালাচ্ছিলেন চালক, তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পড়ল খাদে। দুর্ঘটনায় প্রাণ গেল একজনের, আহত হয়েছেন আরও 15 জন। ভোরে টাঙ্গাইলের কালিহাতীর যদুরপাড়া ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে। যাত্রীরা জানে, রাতে নওগাঁ থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়া বাসটি বঙ্গবন্ধু সেতু পার হয়ে মহাসড়কে না উঠে ভুয়াপুর হয়ে যাচ্ছিল বাসটি। চালক ঘুমিয়ে বাস চালাচ্ছিলেন। বারবার সতর্ক করা সত্ত্বেও কারো কোনো কথাই কানে তোলেনি চালক। ভোরে সড়কের বাঁক ঘুরতেই নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে পড়ে যায় বাসটি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত সায়েদ আলী খানের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। তার বাড়ি নওগাঁয়। ঘটনার পর থেকে পলাতক চালক, সুপারভাইজার আর হেলপার। সড়কে চাঁদাবাজি সহ 15 দফা দাবিতে চলছে পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশন ও ট্রাক চালক শ্রমিক ফেডারেশনের কর্মবিরতি। সকাল 6টা থেকে 72 ঘণ্টার এই বিরতিতে প্রভাব পড়েছে পণ্য পরিবহনে। কোথাও কোথাও আবার এই কর্মসূচির প্রভাব পড়েনি। চলছে না পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান, ভোগান্তিতে ব্যবসায়ীরা। ভোর থেকে নাটোর, চুয়াডাঙ্গা, বগুড়া সহ দেশের বিভিন্ন জেলা থেকে ছেড়ে যায়নি পণ্যবাহী অনেক ট্রাক। পথে পথে পুলিশি হয়রানি, গাড়ির কাগজপত্র দেখার নামে টাকা আদায়, মোটরযান মালিকদের অগ্রিম আয়কর বাতিল সহ 15 দফা দাবিতে ডাকা ধর্মঘটে পণ্য পরিবহনে দেখা দিয়েছে স্থবিরতা। চট্টগ্রাম থেকে নীলফামারী বা টেকনাফ বা তেঁতুলিয়া আমার ড্রাইভারের 1 ঘন্টা রেস্ট নেওয়ার কোনো জায়গা নেই, কিন্তু তার কাছে যখন কাগজটি চাওয়া হয় সে মানসিকভাবে কষ্ট পায়। ধর্মঘটের প্রভাব স্থলবন্দরেও।
প্রভাব পড়ে আমদানি রফতানি কার্যক্রমেও। প্রতিদিনই আমাদের 15 থেকে 20 টন মাছ আসতো, তবে আজকে আমরা সর্বমোট মনে হয় 2 টন মাছও আসে নাই। গতকালকে যে পরিমাণ কর্মযোগ্য ছিল এই বন্দরে, কিন্তু আজকে সেই তুলনায় কোনো কিছুই নেই। এখানে যে পরিমাণ গাড়ি আসার দরকার ছিল ওই পরিমাণ গাড়ি আসে নাই। অনেক চালকেরই দাবি তারা কর্মসূচির কথা আগে থেকে জানতেন না। এখানে ধর্মঘটের কোনো প্রভাব নেই। আমরা তো রাস্তায় থাকি, টিভি দেখি না, এই কারা ডাকে কি আসে বিষয়টা আমরা জানি না। অন্যদিকে 27 সেপ্টেম্বর থেকে 10 দফা দাবিতে 48 ঘন্টার কর্মবিরতির কর্মসূচি দিয়েছে বাংলাদেশ ট্রাক, কাভার্ড ভ্যান, ট্র্যাঙ্ক লরি, প্রাইম মুভার মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। তাদের দাবি, পূর্ব ঘোষিত কর্মসূচির বিপক্ষে অবস্থান নিতেই পাল্টা 72 ঘন্টার কর্মবিরতি। 21, 22, 23-এর পক্ষে যদি জনগণ ধর্মঘট করতে চায় আমার কোনো আপত্তি নেই, কিন্তু জনগণ যদি, সাধারণ শ্রমিক এবং মালিক যদি ধর্মঘট করতে না চায়, কাউকে যদি জোর করে ধর্মঘটের পক্ষে নিয়ে যেতে চায়, তাহলে তো সমস্যা। হাজারে হাজারে গাড়ি লাইনে ধরছে, পণ্য পরিবহনের গাড়ি ঢুকতেছে বাইরেতেছে, তখন বুঝবেন বাংলাদেশের মানুষ যে এদের ভুয়ো সংগঠনের ভুয়ো ধর্মঘট প্রত্যাখ্যান করছে কিনা। জোহরা সেতু, যমুনা নিউজ। নারায়ণগঞ্জ থেকে যোগ দিচ্ছে সহকর্মী আমির হোসেন স্মিথ। অনেকেই কর্মবিরতির কথা জানেন না, এর প্রভাব আসলে কতটা পড়েছে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে? রবিন, নারায়ণগঞ্জে এই যে মালিক শ্রমিকদের যে আজকে যে ধর্মঘট, সেটি আংশিকভাবে পালিত হচ্ছে, আবার অনেকেই কিন্তু সেটির সাথে একাত্মতা ঘোষণা না করে তারা কিন্তু তাদের যে এই কার্যক্রম সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। আমার পেছনে আমি যদি একটু দেখাতে চাই, অর্থাৎ এই পেছনে কিন্তু অনেক সারি সারি ট্রাক কিন্তু থামিয়ে তারা লোড আনলোড করছেন। আমরা বেশ কিছু শ্রমিকের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, তারা আসলে জানতেনই না আজকে যে ধর্মঘট, অর্থাৎ এই যে ধর্মঘটের যে ডাকটি দেওয়া হয়েছে সেটি একটি সমন্বয় এর অভাব আমরা লক্ষ্য করছি। অর্থাৎ যতগুলো সংগঠন আছে সেই সংগঠনগুলোর মধ্যে গুটি কয়েক সংগঠন মিলে কিন্তু এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে, যে কারণে কিন্তু আংশিক পালিত হচ্ছে, আবার অনেকে কিন্তু পালন করছেন না। আমরা মালিক শ্রমিক যারা আছেন তারা তাদের কাছে জিজ্ঞেস করেছি, তারা বলছেন আমরা সকালে যখন এই কর্মস্থলে এসেছি, অর্থাৎ লোড আনলোডের কাজ শুরু করেছি, তখন তারা জানতে পেরেছেন যে এখানে আজকে পরিবহন ধর্মঘট ডাক দেওয়া হয়েছে। সেই কারণে কিন্তু অনেকে সেটি মানছেন না, আবার অনেকে মানছেন। তবে প্রভাব কিন্তু কিছুটা পড়েছে, অর্থাৎ পণ্য পরিবহনের একটি বড় অংশ যখন বন্ধ রেখেছে, সেই কারণে কিন্তু স্ট্যান্ডগুলোতে অনেকে বের হচ্ছেন না, আবার অনেকে বের হচ্ছেন। এরকম একটি মিশ্র অবস্থান কিন্তু আমরা নারায়ণগঞ্জে লক্ষ্য করছি। তবে লোড আনলোড প্রক্রিয়ার কারণে কিন্তু আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলছি যে ঘন ঘন এরকম যদি পণ্য পরিবহনের ডাক দিয়ে বন্ধ করে দেওয়া হয়, তখন কিন্তু একটা সংকট সৃষ্টি হয়। তবে তারা যে মালিক শ্রমিকরা যে দাবিটি করেছেন, তারা বলছে সেটি যৌক্তিক, অর্থাৎ রাস্তায় যেভাবে তাদের হয়রানি করা হয়, বিশ্রামাগার প্রয়োজন, সেই বিষয়টিকে তারা একাত্মতা ঘোষণা করছেন। কিন্তু তারা পরিবহন শ্রমিকদের ডাকে, আজকের যে অংশের ডাকে ধর্মঘট পালিত হচ্ছে, সেই অংশের সাথে তারা অনেকেই একাত্মতা ঘোষণা করেননি। রবিন। ধন্যবাদ সহকর্মী আমির হোসেন স্মিথ। করোনা সংক্রমণ কমছে, তবে বাড়তে পারে যে কোনো সময়। মানুষ স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে শৈথিল্য দেখাচ্ছেন, তাই এই জনসচেতনতা ধরে রাখতে ও বাড়াতে কাজ করে যাচ্ছে উন্নয়ন সংস্থা ব্র্যাক। করোনায় চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন ভ্যাকসিন নিলেও স্বাস্থ্যবিধি মানতে হবে, কারণ যে কোনো সময় আসতে পারে নতুন ভ্যারিয়েন্ট। করোনাকালে স্বাস্থ্যবিধি মানার অংশ হিসেবে রাজধানীর রায়ের বাজার এলাকার একটি কাঁচা বাজারে ব্যবস্থা করা হয়েছে হাত ধোয়ার। বাজারের ক্রেতা বিক্রেতারা ব্যবহার করছেন এটি। না, আমি আর কখনো ধুই নেই, আজকে এই ধুইছি প্রথম, আর কখনো তো কেউ বলে নাই। করোনা সংক্রমণ কমলেও আশঙ্কা রয়েছে নতুন ভেরিয়েন্টের কারণে বেড়ে যেতে পারে সংক্রমণ। কিন্তু অনেকের মাঝে দেখা গেছে উদাসীনতা, তাই উন্নয়ন কর্মীরা বিতরণ করছেন মাস্ক, নিরাপত্তার বিষয়ে সচেতন করছেন মানুষকে। ওনারা সচেতন না, আমি সচেতন, আমি সবসময় মাস্ক রাখি, পরি, অল টাইম পরি। মাস্ক দেই, কিন্তু আমরা যে সময় থাকি ওই সময় পরে আমরা অনেক বোঝানোর চেষ্টা করি, কিন্তু আমরা যাওয়ার পর আবার খুলে ফেলে। দাতা সংস্থার সহায়তায় সরকারের সাথে যৌথভাবে কাজ করছে ব্র্যাক। তাদের কাজের সুফল পাচ্ছে মানুষ। মানুষকে উদ্বুদ্ধ করছে যেন তারা এসে তারা নিজেরাই বুঝতে পারে যে কিভাবে কোভিড প্রতিরোধ করতে হবে, অর্থাৎ তারা তাদের কমিউনিটিতে কোভিড প্রতিরোধে কাজ করবে অ্যাক্টিভলি। এইটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য আসলে। তো ওইটা করতে যেটা হচ্ছে যে সব জায়গা থেকে সমানভাবে আসলে রেসপন্স পাওয়া যায় না, সবাই সমানভাবে রেসপন্স করে না। ডেল্টা প্লাস ও সাউথ আফ্রিকা সহ করোনার বেশ কিছু ভেরিয়েন্ট সংক্রমণের হার বৃদ্ধি ঘটাতে পারে। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই বলে মত জনস্বাস্থ্যবিদের। মনে রাখতে হবে, টিকা নেওয়ার পরেও কিন্তু করোনা আক্রান্ত হচ্ছে মানুষ।
এবং একই সঙ্গে যদি অনেক মানুষ আক্রান্ত হন টিকা নেওয়ার পরেও তাদের মধ্যে কিন্তু গুরুতর অসুস্থ হওয়ার একটা ঝুঁকি থাকে। তাই এখন সংক্রমণ পরিস্থিতি কিছু কিছু কমছে, উন্নতি হচ্ছে, এগুলিতে আবার বেড়ে যাওয়ার আশঙ্কা আছে, কারণ এখন সবকিছুই শিথিল। সেই বেড়ে যাওয়াটা ধীরে ধীরেও হতে পারে, আবার মানে বেশি বেশি করে হঠাৎ করে বেড়ে যেতে পারে। অতিমারিকালে মানুষের পাশে দাঁড়াতে সবাইকে একযোগে কাজ করার তাগিদ বিশ্লেষকের। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। যশোরের কেশবপুর আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে চলছে নানা অনিয়ম ও অব্যবস্থাপনা, গ্রাহক হয়রানি, ভুয়া কাগজে ঋণ প্রদান, অতিরিক্ত সুদ আদায় সহ নানা অভিযোগ উঠেছে ম্যানেজারের বিরুদ্ধে। হয়রানির কারণে 50% গ্রাহক ওই ব্যাংকে লেনদেন বন্ধ করে দিয়েছেন। ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে আদালতে মামলাও করেছেন এক ভুক্তভোগী। কেশবপুরের মুদি দোকানি বাসুদেব পাল ব্যবসা পরিচালনায় আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সদস্য হন তিনি। তৃতীয় দফা ঋণ নিতে গিয়ে জটিলতায় পড়েছেন বাসুদেব। তার দাবি, চাহিদা অনুযায়ী ঋণ না হওয়ায় টাকাই নেননি, অথচ ব্যাংক ম্যানেজার এখন ঋণ পরিশোধের জন্য চাপ দিচ্ছেন। 2 লাখ টাকা ঋণ দেওয়ার কথা, সেখানে যাই দেখে আমাকে 90,000 টাকা ঋণ দিচ্ছে। সেই ঋণ থেকে আমি চলে আসছি, আমাকে চেক ঠেক সই করে তার কাছ থেকে চক্রান্ত করি, সই করে নেওয়ার পরে সেই চেকে আমি চলে আসে রাগ করি, সেই টাকাও উত্তোলন করে আত্মসাৎ করে দিয়েছে। ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ করেছেন কেশবপুরের আরও অনেক গ্রাহক। আদালতে জালিয়াতির মামলা করেছেন শ্রীরামপুর গ্রামের শাহজাহান মোল্লা নামে এক ব্যক্তি। আদালত সেটি পিবিআইকে তদন্তের নির্দেশও দিয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন একই এলাকার আব্দুর রাজ্জাক নামে আরেক ব্যক্তি। তিনি বাড়তি সুদ নেয়ার অভিযোগ করেছেন। উনি আগে এই যে মালিকের জমি কিনেছি, এই মালিকের কাছে আগে লোন ছিল, এখন আমাদের কাছে ওই জমি বিক্রি করে দিয়েছে, দেওয়ার পরে ওই কাগজপাতিতে আবার লোন দিয়েছে ওই ম্যানেজার। 15,000 টাকা নেছে আমার কাছ থেকে ঘুষ, আর টাকা দিয়েছে 2 লাখ, এখন সে চাচ্ছে 13%। সাদা কাগজ সই করায়নি, আমাকে বললো লোন দেবো, সই করেন। আমি স্যার কীভাবে সই করবো? সই করেন, আপনার লোন দেওয়া হবে। তা আমাকে বেরিয়ে যাও, তুমি বেরিয়ে যাও। তবে এসব অভিযোগকে ষড়যন্ত্র বলে দাবি করেছেন ব্যাংক ম্যানেজার। এটা একেবারে সম্পূর্ণ ভিত্তির মিথ্যা, এই ধরনের প্রশ্নই আসতে পারে না। এটা একেবারে এটা সাজানো নাটক। কোনো টাকা উপঢুকুন নজরানা বকশিস আমি আমার চাকরি জীবনে কখনো কারো কাছে নেইনি, আমি কাউকে নিতেই দিইনি। এরই মধ্যে বিষয়টি লিখিত ও মৌখিকভাবে জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। আমি যেগুলো অভিযোগ পেয়েছি আমি ওনাদের ম্যানেজার সাহেবকে জানাইছি, ওনার ঊর্ধ্বতন কর্মকর্তা আরএম সাহেবকে ফোনের মাধ্যমে জানাই দিছি, কিন্তু ওনারা কোনো পদক্ষেপ নেয়নি এ পর্যন্ত। আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের আর্থিক সেবা প্রদানের লক্ষ্যে 1996 সালে ব্যাংকটি প্রতিষ্ঠা করা হয়। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। নেচে গেয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ মাতালেন কোরিয়ান পপ ব্যান্ড বিটিএস। প্রায় 7 মিনিটের ভাষণে আশার বার্তা শোনালেন তরুণ প্রজন্মের জন্য। সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ কার্যালয়ে এক সম্মেলনে অংশ নেন তুমুল জনপ্রিয় ব্যান্ডের সদস্যরা। জাতিসংঘের ইউটিউব চ্যানেলে বিটিএসকে নিয়ে আয়োজন লাইভ দেখেন 10 লাখ ভক্ত। বিকেলের মধ্যেই ভিউ ছাড়িয়ে যায় 60 লাখ। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এ নিয়ে তৃতীয়বারের মতো অংশগ্রহণ, তবে এবার ভিন্নভাবে। মূল অধিবেশন শুরুর একদিন আগে সব আলো কেড়ে নিলেন বিটিএস তারকারা। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি হয়ে তারা অংশ নেন জাতিসংঘের টেকসই উন্নয়ন বিষয়ক সম্মেলনে। আয়োজনের শুরুতেই প্রদর্শিত হয় তাদের নতুন সুপারহিট গান পারমিশন টু ডান্সের ভিডিও, যা আগে ধারণ করা হয় জাতিসংঘের কার্যালয়ে। সাধারণ পরিষদের মঞ্চে তরুণ প্রজন্মকে তারা শোনালেন অনুপ্রেরণার বাণী। 7 মিনিটের ভাষণে একে একে কথা বলেন বয় ব্যান্ডের 7 তারকা RM, জিন, সুগা, জেহোব, জিমিন, ভি ও জংকুক। দারিদ্র্য, বৈষম্য, অন্যায় আর অবিচারের বিরুদ্ধে তরুণদের অবস্থান তুলে ধরেন। ভয় না পেয়ে পরিবর্তনকে স্বাগত জানিয়ে সামনে এগিয়ে যাচ্ছে এ প্রজন্ম। আমরা সম্ভাবনা আর প্রত্যাশায় বিশ্বাস করি। অপ্রত্যাশিত কিছু ঘটলেও হাল ছাড়ব না। জলবায়ু ইস্যুতে বৈশ্বিক লক্ষ্যমাত্রা পূরণেরও আশাবাদ জানান তারা। জলবায়ু সংকট নিয়ে কোনো উপসংহারে আসা কঠিন, তবে অনেক তরুণী পরিবেশ নিয়ে ভাবছে, কাজ করছে। মহামারীর কঠিন সময়ে হতাশা ভুলে ঘুরে দাঁড়ানোর কথা তুলে ধরেন বিশ্বখ্যাত তারকা।
তারকারা। আমরা থেমে যেতে পারি না। এটা হতাশা বা কাউকে দোষারোপের সময় নয়, নতুন চ্যালেঞ্জ নেওয়ার সময়। কোভিডের কাছে হারিয়ে নিয়ে প্রজন্ম। কোভিড আমাদের কাছ থেকে যা কেড়ে নিয়েছে তার জন্য কষ্ট পেয়েছি, তবে এটাও ঠিক প্রতিটি মুহূর্ত কত মূল্যবান তা বুঝতে পেরেছি। অর্থবহ গানের কথা, দুর্দান্ত নাচ আর আধুনিক সাজে কয়েক বছরে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছে বিটিএস। জনসচেতনতামূলক কার্যক্রমের জন্য সমান পরিচিত তারা। পশ্চিমা বিশ্বেও প্রভাবশালী হিসেবে বিবেচনা করা হয় দক্ষিণ কোরীয় ব্যান্ডটিকে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের কোচ ও ক্রীড়া লেখক জালাল আহমেদ চৌধুরী আর নেই। আজ সকাল 11:25 রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল। এর আগে সেপ্টেম্বরের 1 তারিখে শ্বাসকষ্টের জন্য জালাল আহমেদকে ভর্তি করা হয় হাসপাতালে। চিকিৎসা নেওয়ার পর বাসায় ফেরেন তিনি। 15 সেপ্টেম্বর অবস্থার অবনতি হওয়ায় আবারও হাসপাতালে ভর্তি করা হয় জালাল আহমেদকে। 17 সেপ্টেম্বর তাকে রাখা হয় ভেন্টিলেশনে। ফুসফুসের সংক্রমণ, শ্বাসকষ্টে ভুগে না ফেরা দেশে চলে যান বরেণ্য এই ক্রীড়া ব্যক্তিত্ব। তিনি ছিলেন সাবেক ক্রিকেটার, কোচ, আম্পায়ার, সাংবাদিক ও লেখক। আজ বিকেল 3টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথম জানাজা, আজিমপুরে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে জালাল আহমেদ চৌধুরীকে। সেমিফাইনালের লক্ষ্য নিয়ে টি-20 বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ। এবার এমন লক্ষ্যের কথা জানালেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। তার নিজস্ব ফেসবুক পেজে এক বার্তায় মুশফিক জানান, সবার প্রথমে প্রাথমিক পর্বের বাধা পেরোতে চায় বাংলাদেশ, এরপর মূল পর্বের 5 ম্যাচের উপর নির্ভর করছে সেমিফাইনালে ওঠা। এই ম্যাচে ভালো করে নকআউট পর্বে যাওয়ার লক্ষ্যের কথা জানান তিনি। টানা 3 সিরিজ জয়ে দল মানসিকভাবে উজ্জীবিত আছে বলে জানান মুশফিক। বিশ্বকাপে সাফল্য পেতে দেশবাসীর দোয়া চেয়েছেন তিনি। আমাদের ফার্স্ট টার্গেট অবশ্যই বাছাই পর্বটা যেন গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আমরা নেক্সট রাউন্ডে যেতে পারি এবং নেক্সট রাউন্ড থেকে আমরা যেন নক স্টেজ পর্যন্ত যেতে পারি। এবার আইপিএল এর খবর। 10 ওভার হাতে রেখে 9 উইকেটে বিশাল জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে 92 রানে অল আউট করে দ্বিতীয় পর্বে দারুণ শুরু পেল কলকাতা। আবুধাবিতে সাকিববিহীন একাদশ গড়ে কলকাতা। টস জিতে ব্যাট করতে নামে বেঙ্গালুরু। ওপেনার হিসেবে নামা বিরাট কোহলি 5 রানে বেশি করতে পারেননি। আরেক ওপেনার দেবদূত পাড্ডিকাল করেন সর্বোচ্চ 22 রান। 19 ওভারে 92 রানে অল আউট হয় বেঙ্গালুরু। বরুণ চক্রবর্তী ও আন্দ্রু রাসেল নেন 3টি করে উইকেট। জবাবে শুভমান গিল ও ভেঙ্কটেশ আয়ার 82 রান উদ্বোধনী জুটি গড়ে কাজ সহজ করে ফেলেন। গিল 48 রান করে আউট হলেও 41 রানে অপরাজিত থাকেন আয়ার। এই পরাজয়ের পরও 10 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ বেঙ্গালুরু। কলকাতা 6 পয়েন্ট নিয়ে উঠে এসেছে টেবিলে 5-এ। নিরাপত্তা ইস্যুতে নিউজিল্যান্ডের পর এবার পাকিস্তান সফর বাতিল করেছে ইংল্যান্ড। চলমান নিরাপত্তা শঙ্কায় ক্রিকেটারদের মানসিক ও শারীরিক দিক বিবেচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছে ইসিবি। জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পিসিবি সভাপতি রমিজ রাজা। তার দাবি, ক্রিকেটের ওয়েস্টার্ন ব্লক একজোট হয়ে পাকিস্তানকে বিপাকে ফেলার আয়োজন করেছে। তবে এর জবাব বিশ্বকাপে মাঠের ক্রিকেট দিতে চান তিনি। নিউজিল্যান্ডের দেখানো পথেই হাঁটবে ইংল্যান্ড, সে শঙ্কা ছিল আগেই। কিউইদের সফর বাতিলের 3 দিনের মাথায় নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিল ইংল্যান্ড। সিরিজ খেলতে অক্টোবরে পাকিস্তান আসছে না দেশটির পুরুষ ও নারী ক্রিকেট দল। নিরাপত্তা শঙ্কার পাশাপাশি ক্রিকেটারদের মানসিক অবসাদের কথা বিবেচনায় নিয়ে এমন সিদ্ধান্ত ইসিবির। জানি এই সিদ্ধান্ত পিসিবিকে হতাশ করবে। নিজ দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে তারা নিরলসভাবে কাজ করছে। সবশেষ 2টি গ্রীষ্মে ইংলিশ ক্রিকেটারকে তারা অনেক সাহায্য করেছে, যা বন্ধুত্বের বড় নিদর্শন। পাকিস্তান ক্রিকেটে সফর বাতিলের যে প্রভাব পড়বে সেজন্য আমরা তাদের কাছে দুঃখিত। প্রতিক্রিয়ায় ক্ষোভ ঝাড়ল পিসিবি সভাপতির দাবি, প্রত্যাশিতই ছিল এমন সিদ্ধান্ত। ইংল্যান্ড সফর বাতিল করায় আমি ভীষণ হতাশ, তবে এটা প্রত্যাশিতই ছিল, কারণ এসব ক্ষেত্রে ওয়েস্টার্ন ব্লক একজোট হয়ে পরস্পরের পাশে থাকে। এটা আমাদের জন্য শিক্ষা। তাদের সেবা দিতে গিয়ে আমরা পাগল হয়ে যাই, মাথায় তুলে রাখি, অথচ ওদের দেশে আমাদের অপমান করা হলেও সহ্য করি। এখন থেকে ততটাই করব যতটাই আমাদের লাভ আছে। রমিজের দাবি, এই 2 সিরিজ বাতিলের প্রভাব অন্যান্য সিরিজের ওপরও পড়বে। তার চাওয়া পাকিস্তান যেন এর জবাব বিশ্বকাপে মাঠের ক্রিকেটেই দেয়। ক্রিকেট সমাজ যদি এসবের খেয়াল না রাখে তাহলে আর কি লাভ? বিপদের সময় তো পাশে থাকা উচিত। সামনে ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়াও একই হুমকিতে পড়তে পারে, কারণ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড একই ব্লকে।
জবাব বিশ্বকাপে দিতে হবে, যেখানে ভারতের সঙ্গে যোগ হলো নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের নাম। তাদেরকে হারিয়ে মাঠের ক্রিকেটেই প্রতিশোধ নিতে হবে। বাহানে ঢুঁড়তে হ্যাঁ। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া নদীতে হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। ঢাকঢোলের বাদ্যে অনুষ্ঠিত আয়োজন উপভোগ করেন হাজার হাজার মানুষ। প্রতিযোগিতায় 9টি গ্রুপে 17টি নৌকা অংশ নেয়। এক নজরে দেখে আসবো আয়োজনটি। দর্শক মন্ডলী, যেহেতু আমাদের ওখানে বিচারক মন্ডলী বাবুল খান নেতৃত্বে আছে, যে পরিমাণ দর্শক হয়েছে, প্রায় লক্ষাধিক দর্শক এই নৌকা বাইচ উপভোগ করছে। আমরা চেষ্টা করব এই নৌকা বাইচটি যেন আমরা আগামী দিনেও চালিয়ে যেতে পারি। করোনার মধ্যে কেউ বেরোতে পারে না অনেক দিন, আজকে এই যে লোকের ঢল, লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি, এটাই প্রমাণ করে যে মানুষ এখন আস্তে আস্তে বিনোদনের জায়গায় ফিরছে এবং সেই সাথে জীবিকার জায়গাতেও ফিরছে। দুপুরে বাংলাদেশের প্রথম ঘণ্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘণ্টা খবর নিয়ে ফিরবেন টুম্পা হাসান। সঙ্গেই থাকুন।